একটি বৈষম্য মুক্ত নবম পে স্কেলের দাবিতে 2015 সালের কমিটি আত্মবধি কোন রিপোর্ট দাখিল করে নাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন আমরা 2015 সালের পর থেকে আত্মবাদী এমন কোন কর্মসূচি নেই, এই পে স্কেলের বৈষম্য মুক্ত নবম পে স্কেলের দাবিতে এমন কোন কর্মসূচি নেই আমরা পালন করিনি। আমরা বিগত সরকারের আমলে মাননীয় সংসদ সদস্যদের প্রতিটি সংসদ সদস্যের কাছে আমরা স্মারকলিপি দিয়েছিলাম। আমরা সংসদে একাধিক সংসদ সদস্য আমাদের এই দাবি সমূহ নিয়ে একের পর এক আলোচনা করেছেন। আমরা বিগত সরকারের আমলে সকল মন্ত্রীদেরকে এই বৈষম্যের কথা জানিয়েছি। আমরা বিগত সরকারের আমলে এমন কোন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বাকি ছিল না যাকে আমাদের এই বৈষম্যের কথা জানাইনি। কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আমাদের ভাগ্যের পরিবর্তন বিগত সরকার করে যায়নি। আমাদের ভাগ্যের পরিবর্তন তো করেই নেই, আমাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করেছেন। তা আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে হয়রানি করেছেন। তারা উপস্থিতি আপনারা জানেন, আমাদেরকে এই যারা আন্দোলনরত নেতৃবৃন্দ ছিলাম, আমাদেরকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছিল। যে কথা আপনারা জানেন, এটা গোপনীয় কিছু নয়। আমাদেরকে ঘন্টার পর ঘন্টা এই একটা গোয়েন্দা সংস্থা নিয়ে আমাদেরকে জেরা করেছেন। মনে হচ্ছে যেন আমরা পে স্কেল নয়, আমরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছিলাম। আসলে সেটা ছিল একটা ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে। প্রিয় ভাইয়া, আমরা দীর্ঘ 10 বছর আন্দোলন করার পরে যখন একটি আমাদের সকল ছাত্র জনতা এবং কর্মচারীদের সহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে যখন আমরা একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশায় একটি নতুন সরকার পেলাম, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা ভেবেছিলাম এই সরকারের আমলে আমাদের মনে হয় আর কোন আন্দোলন করতে হবে না। আমরা আমাদের আন্দোলন যখন শুরু করতে চেয়েছিলাম, তখন এই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বললেন, আপনাদের কোন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করার দরকার নেই, আপনারা আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে প্রকাশ দাখিল করুন। আমরা ওনার কথার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের যৌক্তিক দাবি সমূহ দীর্ঘ 10 বছর যাবৎ আমরা যে দাবি নিয়ে মাঠে কাজ করতেছিলাম, সেই দাবি সমূহ ওনাকে একের পর এক ওনাকে উত্থাপন করলাম। আমরা ওনার দপ্তরে গেলাম, তেজগাঁওয়ে ওনার প্রধান উপদেষ্টা দপ্তরে, সেখানে উনি আমাদের সাথে দেখা করলেন না। উনি ওনার একজন প্রতিনিধি পাঠালেন, সেই প্রতিনিধি আমাদেরকে বললেন, আপনাদের দাবি সমূহ আমার কাছে দেওয়া মানে প্রধান উপদেষ্টার কাছে দেওয়া। আমরা ওনার কথার মধ্যে শ্রদ্ধা জানিয়ে আমাদের লিখিত দাবি সমূহ আমরা ওনার কাছে দিয়ে আসলাম। উনি আমাদেরকে কথা দিয়েছিলেন, আপনাদের দাবি সমূহ ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আপনাদের দাবি সমূহ তুলে ধরব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমাদের দাবির প্রেক্ষিতে মহার্ঘভাতার একটি কমিটি গঠন করা হয়েছিল, যেটা আপনারা সবাই জানেন। আমাদেরকে মহার্ঘভাতা দেওয়া হয়নি, আমাদেরকে দেওয়া হয়েছে একটি বিশেষ ভাতা। সেই বিশেষ ভাতা আমরা কর্মচারীরা প্রত্যাখ্যান করেছিলাম। তারপরেও কি করব, সরকার দেশে এখন আমাদের নীতি হবে। তারপরে আমরা আশায় ছিলাম যে আমাদের দাবি অবশ্যই বাস্তবায়ন হবে। আমাদের সংক্ষিপ্ত সময়ের জন্য হয়তো একটি বিশেষ ভাতা দিয়েছেন। তারপরে আমাদের দাবির প্রেক্ষিতে একটি পে কমিশন গঠন করা হলো। আমরা ভেবেছিলাম এইবার বোধহয় কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, এইবার বোধহয় কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সমূহ সরকার বাস্তবায়ন করবে।
কারণ উনি কথা দিয়েছিলেন বৈষম্য দেশে থাকবে না। যেই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা এদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছিলাম, আমরা আমাদের সেই দাবির প্রতি আশা নিয়ে, অত্যন্ত বুক ভরা আশা নিয়ে আমরা ভেবেছিলাম এবার কর্মচারীদের দাবি সমূহ বাস্তবায়ন হবে। আপনারা শুনলে আশ্চর্য হবেন। আপনারা হয়তো জানেন সরকারি কর্মচারীদের চাকরি সরানোর হয়ে, আসলে সরকারি কর্মচারীরা আমি মনে করি বিশ্বের সকল দেশের চেয়ে এই বাংলাদেশের সরকারি কর্মচারীরা অবহেলিত, বঞ্চিত, দুঃখিত। কারণ উগান্ডার মতো আফ্রিকার একটি দেশ, যে উগান্ডা আমার মনে হয় আমরা মনে করি এই নামটা শুনলো এখানে মূর্খরা বাস করে, সেই উগান্ডার চেয়েও বাংলাদেশের কর্মচারীদের বেতন ভাতা কম। এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে? দেশ স্বাধীন হয়েছে আজকে প্রায় 54-55 বছর। দেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানিরা যখন আমাদের প্রতি বিভিন্ন ধরনের বৈষম্য মুক্ত আচরণ করেছিল। সেই বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম 1971 সালে। আবাল বৃদ্ধ বর্ণিতা যুদ্ধে অংশগ্রহণ করে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছিলাম বৈষম্য দূর করার জন্য। কিন্তু 54 বছর হয়েছে, এখন পর্যন্ত এদেশের কর্মচারীদের প্রতি কোন ধরনের বৈষম্য দূর হয় নাই। এখন আমরা বৈষম্যের শিকার। আপনারা কি চান এই বৈষম্য যুগের পর যুগ চলতে থাকুক? তাহলে কি করতে হবে? অধিকার আদায় করতে হবে, আন্দোলন করতে হবে, রক্ত দিতে হবে। অধিকার আদায় করে ইনশাআল্লাহ আমরা যেভাবে 24-এর গণ-অভ্যুত্থান ঘটিয়েছি, ইনশাআল্লাহ আমরা যদি এই সরকারের আমলে কেউ না পাই অধিকার কিভাবে আদায় করতে হয় 24-এর ছাত্র জনতা আমাদের শিখিয়েছেন। অধিকার কিভাবে আদায় করতে হয় আমরা 1971 সালে পাকিস্তানের কাছ থেকে এদেশকে স্বাধীন করে আমরা শিখেছি কিভাবে অধিকার আদায় করতে হয়। আমরা আজকে এই প্রেসক্লাব চত্বরে বসে মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদের যদি এই জানুয়ারির 31 তারিখের ভিতরে পে কমিশনের গ্যাজেট প্রকাশ করা না হয়, আমরা আমার কর্মসূচি 1 তারিখ থেকে দিব, তখন আমাদেরকে খুশি করতে পারবেন না, আমাদেরকে কোন ধরনের অপবাদ দিতে পারবেন না। আমরা একের পর এক আপনাদের কাছে দাবি জানিয়ে যাচ্ছি, আমাদের সাথে আলোচনায় বসুন, আমাদেরকে বৈষম্য মুক্ত একটি প্যাস্টেল দিন। আমরা কতকাল রাস্তায় কানবো? বিশ্বের কোন দেশে কি এই প্রমাণ আছে সরকারি কর্মচারীরা যুগের পর যুগ আন্দোলন করে? নাই। বাংলাদেশের ইতিহাসে এটা নজির। আমরা আন্দোলন করতেও জানি, কিভাবে অধিকার আদায় করতে হয় সেটা আমরা জানি। আমাদের ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন। আজকের এই কর্মচারীরা কোন জঙ্গল থেকে আসে নাই। আজকের কর্মচারীরা এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে এসেছে। এরাও এক সময় ছাত্র ছিল, এরাও জানে কিভাবে আন্দোলন করতে হয়। এরা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা সময় এখানে আজকে একটি অফিস সহায়ক যে চাকরিতে যোগদান করে, সে মাস্টার ডিগ্রি পাস করে চাকরিতে ঢোকে। এখন আর আমাদের সাথে বৈষম্য করার, ছলচাতুরি করার কোন সুযোগ নাই। এখন প্রতিটি কর্মচারী জানে কিভাবে আন্দোলন করতে হয়। তাই প্রিয় ভাইয়েরা, যখন উনি আমাদেরকে বললেন আপনারা আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে পেশ করেন, আমরা লিখিত আকারে দাবি সমূহ পেশ করলাম। তারপরে দেখতে পেলাম উনি একটি পে কমিশন গঠন করলেন। পে কমিশনের কাছে আমরা হাত ধরে পে কমিশনের চেয়ারম্যানের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানিয়েছিলাম, আমাদেরকে যখন আমরা ডেকেছিলেন যে আপনি স্যার আমরা দীর্ঘদিন যাবৎ এই পে কমিশনের ব্যাপারে আন্দোলন করতেছি, আপনার কাছে অনুরোধ যাতে এই সরকার পে কমিশনটা বাস্তবায়ন করে যেতে পারে সেই ব্যবস্থা করবেন। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি 6 মাস সময় পেয়েছেন, কিন্তু রিপোর্ট পেশ করতে 6 মাস সময় লাগে না। আপনি যত দ্রুত সম্ভব রিপোর্টটা দাখিল করবেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 6 মাস অতিবাহিত হতে যাচ্ছে, এখন পর্যন্ত পে কমিশন রিপোর্ট দাখিল করা হচ্ছে না। আমরা মনে করি এটা আমাদের সাথে ছলচাতুরি করা হচ্ছে।
আমরা এই ধরনের তালবাস না আর দেখতে চাই না। আপনারা কি চান? কেন আপনার স্লোগান দিতে কেন? আপনাদের শরীরে কি রক্ত নাই? আপনারা মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি গেজেট প্রকাশ করতে হবে। জানুয়ারির 31 তারিখের মধ্যে গেজেট প্রকাশ। আমি পরিশেষে যারা বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলবো, আপনি আমাদের দাবির প্রেক্ষিতে পে কমিশন গঠন করছেন ঠিক, কিন্তু দীর্ঘ 6 মাস এই পে কমিশনের রিপোর্ট দাখিল করতে লাগে না। তারপরেও যেহেতু এখন পর্যন্ত পে কমিশনের রিপোর্ট দাখিল করা হয় নাই, আমরা শুনতে পাচ্ছি খুব দ্রুতই পে কমিশনের রিপোর্ট দাখিল করা হবে। পে কমিশনের রিপোর্ট দাখিল করার পরে আমি মনে করি 3 কার্য দিবসের মধ্যে আপনি সচিব কমিটি গঠন করেন, আর যা করেন ওখানে আমাদের দেখার এবং শোনার বিষয় নয়। আমরা চাই রিপোর্ট দাখিলের 3 কার্য দিবসের মধ্যে আপনার সচিব কমিটিকে বলে দিবেন 3 কার্য দিবসের ভিতরে আমরা রিপোর্ট মানে সচিবদের রিপোর্ট চাই। এবং আমি আপনাকে মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বিনয়ের সাথে বলছি, আগামী 31 জানুয়ারির ভিতরে পে কমিশনের গেজেট দাখিল করতে হবে। তা না হলে আমরা বারবার বলছি আমরা আলোচনা চাই, আলোচনার মাধ্যমে সমাধান চাই, সেই সুযোগ আপনি দিচ্ছেন না। তারপরে যদি আগামী 31 তারিখের ভিতরে পে স্কেলের গেজেট দাখিল করা না হয়, তাহলে কিন্তু সারা বাংলাদেশের কর্মচারীদের নিয়ে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা সাংবাদিক ভাইদের সাক্ষী রেখে বলছি, আমরা নির্বাচন করব। আমরা চাই উৎসব মুখর একটি নির্বাচন আমরা ভোট দিতে পারি নাই, আমরা একটি উৎসব মুখর নির্বাচন করব ইনশাআল্লাহ। কিন্তু আমাদের পেটে যদি ভাত না থাকে কিভাবে উৎসব মুখর নির্বাচন করব? খালি পেটে কি উৎসব মুখর নির্বাচন হয়? তাই আমরা যাতে উৎসব মুখর নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য মাননীয় উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি। এবং 31 তারিখে গেজেট দাবি প্রকাশ, 31 তারিখের মধ্যে, 31 তারিখ নয় তার পূর্বে গেজেট যদি প্রকাশ না করা হয়, তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে আমরা এমন কর্মসূচি দেব তখন আমাদেরকে কোনোভাবে দায়ী করতে পারবে না। কারণ আমরা সময় দিয়েছি, একবার নয় বারবার বহু সময় দিয়েছি। এদেশের সকল কর্মচারীরা এখন আর চলতে পারছে না, 15 দিন 10 দিনের বেশি কোনো কর্মচারী চলতে পারে না। আমরা আর এত কষ্ট সহ্য করতে পারছি না, আমরা আমাদের ছেলে মেয়ে চলতে পারছি না। আমরা এই মুহূর্তে পেশকে চাই আগামী 31 তারিখের ভিতরে গেজেট প্রকাশ না করা হলে এই অনুষ্ঠান থেকে গণসংঘ শেষে যে কর্মসূচি ঘোষণা করা হবে, সারা বাংলাদেশের প্রতিটা কর্মচারী শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই কর্মসূচি পালন করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ভাইকে। আমাদের কর্মচারীদের যে অধিকার নিয়ে কথা বলেছেন, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি জনাব জাকির হোসেন আকনকে। আমরা যারা বক্তব্য নেব তারা মাহমুদের সাথে যোগাযোগ করবেন। অনুষ্ঠান পরিচালনার জন্য আমাদের 11-20 অধিকারীদের ফোরামের সম্মানিত সাধারণ সম্পাদক ও দলীয় দায়িত্ব পরিষদের সুযোগ্য সমন্বয়ককে সামনে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠান পরিচালনার জন্য। মুখ্য সমন্বয়ক বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর পরিদপ্তরের নেতৃবৃন্দ, থ্যাংক ইউ।
ভাই এটা হলো তো কাছে হয়ে গেল। সালাম, ও আমার প্রাণপ্রিয় এটা তো কাছে হয়ে গেল, তাহলে নিচে নামতে হবে ভাই, নিচে নামেন। বিভিন্ন বিভিন্ন দপ্তর পরিদপ্তরের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনুসার ডাক্তার ইউনূস সাহেব, একটু একটু ভাই, এই দেখেন ভাই লাইভটা মানে ক্যামেরা যেন ই না হয়। জাতীয় ক্রীড়া পরিষদ আব্দুর রহিম, এটা স্মরণ থাকে। এটাই আমাদের সবচেয়ে বড়। ঠিক আছে, ঠিক আছে। আমি জাতীয় ক্রীড়া পরিষদে আছি। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন সবার কাছে অনুরোধ করবো, সবাই লাইভটা শেয়ার করে দিন। আপনাদেরকে স্মরণ করতে চাই, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, আপনি এই কর্মচারীদের দুর্দশা বোঝার চেষ্টা করেন। আজ যদি এই কর্মচারী বিগত সরকারের ফ্যাসিস্ট সরকার, হাসিনা সরকার যেভাবে আমাদেরকে 10 বছর পে স্কেল দেয়নি, শুধু আশ্বাস প্রশ্বাস এবং সান্ত্বনা বাণী দিয়েছে, বিনিময়ে কি করেছে? দেশের উন্নয়নের নামে এক পদ্মা সেতুর নির্মাণের খরচ দিয়ে 100 পদ্মা সেতুর টাকা সে পাচার করেছে। সরকারি কর্মকর্তা কর্মচারী 24 লক্ষ কর্মচারী, কি 24 লক্ষ কর্মচারী বঞ্চিত হয়েছে। আচ্ছা, আর কোনো প্রশ্রয়, আর কোনো আশা ভরসা পানি আমরা শুনতে চাই না, আমরা বাস্তবতা চাই। আমাদের প্রেমিক খোদা, আর যদি ছাত্র জনতা এই দেশ বিপ্লব না করত, তাহলে আজকে আপনি জেলে থাকতেন। আপনাকে পদ্মা সেতু থেকে কিভাবে শেখ হাসিনা বলেছিল ব্যঙ্গ করে যে আপনাকে চুপাবে। আপনি আমাদের যে ক্ষুধার যন্ত্রণায় আমরা সেই সরকারকে বিতাড়িত করেছি, এখন প্রফেসর ইউনূস সাহেব আপনি দৃষ্টি দেন, আমাদের ক্ষুধার যন্ত্রণা নিবারণ করেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, রাষ্ট্রযন্ত্র যদি ভালো না থাকে, আজকে যদি আপনারা লাইভটা শেয়ার সম্পন্ন করেন, বাংলাদেশের 1000 মানুষ লাইভে আছেন, কয়েকজন শেয়ার তাহলে কিভাবে নিজেদের দাবি আদায় হবে বলেন? এই রাষ্ট্রযন্ত্রকে যদি ভালো রাখতে চান, আমাদের পে স্কেল দিয়ে দেন, আর প্রশ্বাস দেন না, আশা দিয়েন না, আশার বাণী এখন আমরা শুনতে চাই না। আমরা এখন চরম পর্যায়ে চলে এসেছি, আর কোন কর্মসূচি যাতে না দিতে হয় সে বিষয়ে আমি জনাব, আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সহযোগিতা চেয়েছি, তারাও আমাদেরকে বলেছে যে আপনাদের যে করুণ দশা, আপনাদের যে দুর্দশা, সেটা সরকারের উপর লেভেল থেকে এরা সমাধান করতে পারে। জনাব তারেক রহমান মহোদয়, আপনার সাক্ষাতের জন্য আমরা আপনাকে স্মারকলিপি দিয়েছি। আপনার পক্ষ থেকেও আপনি আমাদের দুঃখ দুর্দশার কথা বিবেচনা করে রাষ্ট্রের পররাষ্ট্র যারা কার্যক্রম করে তাদেরকে পরামর্শ দিন, আমাদের এই পে স্কেলটি ঘোষণা দেওয়ার জন্য, গেজেট প্রকাশ করার জন্য। আর সবশেষে আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করে রাষ্ট্রের যন্ত্রকে শক্তিশালী করার জন্য, রাষ্ট্রের কর্মচারীদের পে স্কেল প্রদানের জন্য সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মাঝে মালিক ভাই। যে দিব শুধু সে এখানে থাকবো। আমরা সবাই একটু মিছিল ধরি, একেবারে সবাই, কেউ বাদ যাবে না, সবাই একটু মিছিল ধরি। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, জানুয়ারিতে গেজেট প্রকাশ, জানুয়ারিতে গেজেট প্রকাশ, পে স্কেল
ধন্যবাদ সংগ্রামী সুধী। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলায় যে প্রেস ক্লাব রয়েছে সেখানে এই জানুয়ারি মাসে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে চলছে প্রতীকী অনশন। অনশন মানে হচ্ছে আমরা সবাই এখানে অভুক্ত অবস্থায় আছি। আমরা 10টা বছর খেয়ে না খেয়ে রাজপথে লড়াই করে আজকে এই 26 সালে পদার্পণ করেছি। এই 10 বছরে আমাদের 2টি পে স্কেল পাওয়ার কথা। এই 2টা পে স্কেল থেকে আমরা বঞ্চিত। আমরা সেই 2টা পে স্কেলের সমন্বয় করে আমরা আজকে পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে আমরা রাস্তায় শত শত মানুষ না খেয়ে বসে আছি। আমরা সরকারকে এটাই বুঝাতে চাই যে আমরা অভুক্ত অবস্থায় আছি। আমাদের অনেক কর্মচারী ভাইরা আছে মাসের 15 দিনের পরে তারা 3 বেলা ঠিক মতো ভাত খেতে পারে না। আমাদের মাসের 15 দিনের পরে কারো হাতে টাকা থাকে না, কারো ঘরে বাজার থাকে না। মাসের 15 দিনের পরে আমরা অফিসে গিয়ে ঝিমাতে থাকি, বাকি 15টা দিন আমাদের কিভাবে চলবে? মাননীয় প্রধান উপদেষ্টা, হয়তো নির্বাচনের পরে আপনার ক্ষমতা থাকবে না। ক্ষমতা হলো আল্লাহর দান। ক্ষমতা থাকা অবস্থায় আপনি মানুষের যে উপকার করতে পারবেন, ক্ষমতা যাওয়ার পরে কিন্তু আপনি সেই উপকার করতে পারবেন না। আপনি হয়তো 2-4-5 জনের উপকার করতে পারবেন, কিন্তু 22 লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবার সহ প্রায় 2-3 কোটি মানুষের উপকার করতে পারবেন না। তাই আপনি থাকা অবস্থায় আমাদের 22 লক্ষ মানুষের যে অভাব অভিযোগ রয়েছে সেটা নিবারণের জন্য আমরা অনতিবিলম্বে এই জানুয়ারির মধ্যে গেজেট প্রকাশ চাই। আপনারা জানেন যে 12 তারিখে জাতীয় নির্বাচন। কোন রাজনৈতিক বড় দল কিন্তু আজ পর্যন্ত বলেনি যে না আমরা ক্ষমতা এসে পে স্কেল দিব। এই আশ্বাসটুকু পর্যন্ত আজকে পর্যন্ত আমরা কারো কাছে পাইনি। তাহলে এই কমিশন যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, এই পে স্কেল এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাস্তবায়ন করে যেতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আর কোনো প্রত্যাশা নেই। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের শুধু একটাই চাওয়া, একটাই দাবি, একটাই আবদার, জানুয়ারির 31 তারিখের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই। অন্যথায় যদি আমাদের দাবি আদায় পরিষদের পক্ষ থেকে পরবর্তী কঠিন কর্মসূচি আসে, সেক্ষেত্রে কিন্তু কাউকে কোনো দায়ী করা যাবে না। সেক্ষেত্রে রাষ্ট্রকে সেই সমস্ত দায়ভার বহন করতে হবে। আমাদের দাবি শুধু একটাই, আমাদের পেটে ভাত চাই। আমাদের দাবি শুধু একটাই, আমরা রাজপথে নামতে চাই না, আমরা রাজপথে আন্দোলন করতে চাই না। আমরা সুশৃঙ্খল জাতি, আমরা সরকারের নিয়ম নীতি মেনেই আমরা আমাদের কার্যক্রম করতে চাই। আমরা রাষ্ট্রের উন্নয়নে আমরা সেবা করে যেতে চাই। সেই সেবাটুকু করার জন্য যাতে আমরা 3 বেলা খাবার খেয়ে এই মাথাটাকে ঠান্ডা রাখতে পারি, সেজন্য আমরা 31 জানুয়ারির মধ্যে পে স্কেলের গেজেট চাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ সরকারি গাড়ি চালক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা এই যে প্রজাতন্ত্রের কর্মচারী, আজকে বিগত 15 সাল থেকে আজকে 25 সাল পার হয়ে 26 সালে পদার্পণ করেছে। 11 বছর হয়ে গেছে। অথচ শ্রম আইন অনুযায়ী এই বাংলাদেশে 5 বছর অন্তর অন্তর দেওয়ার কথা। বিগত সরকার এই যে 2015 সালে 8ম পে স্কেল দিয়েছে, তা ছিল আমাদের এই 11-20 গ্রেডের জন্য বৈষম্যযুক্ত একটি পে স্কেল। আর আমরা যারা সরকারি গাড়ি চালক সহ বিভিন্ন ব্লক পদে চাকরি করি, আমাদের জন্য একটা অভিশপ্ত পে স্কেল ছিল। কিরকম? যেটা হলো যে আমাদের ব্লক পদগুলোতে টাইম স্কেল সিলেকশন গ্রেড ছাড়া আমাদের গ্রেড উন্নতির কোনো রাস্তা নাই।
এই বিগত 15 সালের অষ্টম পে স্কেল আমাদের এই টাইম স্কেল সিলেকশন গ্রেড কোথা বাতিল করে 2টি উচ্চতর গ্রেড কোথা চালু করে সেটাও হাস্যকর। 10 বছর পরে একদম প্রথম একটা উচ্চতর গ্রেড পাবেন, পাওয়ার পরে দেখা যায় তা কারো বেতন বাড়ে 10 টাকা, কারো বেতন বাড়ে 20 টাকা। আন্দোলন এটা হচ্ছে চলতেছে, কর্মচারীদের প্রতি অথচ কর্মকর্তাদের একটা 1300 লোক তামাশা। আছেন, আপনারা শেয়ার করছেন না। বর্তমান সবাই যে শেয়ার কমিশনের করে কাছে আপনার আমার দাবিতে বিনীত অনুরোধ, আরো বেশি এই আমরা সরকারি গাড়ি চালক সহ বিভিন্ন ব্লক পদে যারা কর্মজীবী আমাদের এই টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল করে দিবেন, অন্যথায় উচ্চতর গ্রেড 4টি করে দিবেন। এছাড়া আমাদের আর বিকল্প কোনো পথ নেই। এই যে আমি 2005 সালে 15তম গ্রেডে জয়েন করেছিলাম, 2013 সালে 8 বছর পূর্তি হওয়াতে আমি 14তম গ্রেডে আসি এবং 2015 সালে 10 বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেয়ে আমি 13তম গ্রেডে আসি। সবাই এই দ্রুত থেকে লাইক শেয়ার করুন। 2015 সাল থেকে দেশে আজকে আমাদের 25 দাবি সাল 10 বছর প্রত্যাখ্যান। পর্যন্ত আমি একই গ্রেডে বসে আছি। অথচ আগের পূর্বে নিয়মে 2017 সালে আমার 12তম গ্রেডে যাওয়ার কথা এবং 20 সালে আমার 11তম গ্রেডে যাওয়ার কথা। সেই 2020 সাল থেকে আমি 13 গ্রেডের বেতন পাচ্ছি, কিন্তু 11 গ্রেডের বেতন পাচ্ছি না। বর্তমানে 11 গ্রেড থেকে 11 গ্রেড থেকে 13 গ্রেডের বেতন পার্থক্য 1500 টাকা। বিগত 5 বছর যাবৎ আমি প্রতি মাসে 1100 টাকা বেতনে কম পাচ্ছি, বোনাসে কম পাচ্ছি, বাড়ি ভাড়া বাজার পার্সেন্টেজে কম পাচ্ছি। এখন বর্তমানে এই যে নবম পে কমিশন, বিগত অষ্টম পে কমিশন মোতাবেক 11 গ্রেড থেকে 13তম গ্রেডের পার্থক্য 1500 টাকা। সেই 1500 টাকার পার্থক্য বর্তমান নবম পে কমিশনে আমার আনুমানিক ধারণা মিনিমাম 7000 টাকা দেওয়া হবে। 11 গ্রেড থেকে 13 গ্রেডের পার্থক্য মিনিমাম 7000 টাকা হবে। তাহলে আমি যদি এই 11 গ্রেডে যেতে না পারি, আমার চাকরি আরো 12 বছর আছে, 12 বছরে 144 মাস, 144 মাস আমি 7000 টাকা বেতন কম পাবো। তাহলে আমার মতো একজন ব্লক পদের কর্মচারী, নিম্ন বেতনভুক্ত কর্মচারী, আমাকে কেন আপনারা আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবেন? যদি আমার টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল থাকতো, তাহলে আমি 2020 সাল থেকে 11 গ্রেডের বেতন পেতাম এবং ভবিষ্যতেও আমি 11 গ্রেডের বেতন পেতাম। আমার এই 10,80,000 টাকা আমাকে কম পাওয়া লাগতো না। এবং ভবিষ্যতে যদি আর কোনো পে স্কেল নাও পাই এই নবম পে স্কেলের পরে, তবেও আমি যে এই যে 7,000 টাকা কম পাবো, আমরা যে গ্রাজুইটিতে প্রত্যেকটা সংগঠন এখন বর্তমানে বিদ্যমান আছে 230 টাকা, সেই গ্রাজুইটি আমরা চেয়েছি 500 টাকা। সেইখানে আমরা তো এই গ্রাজুইটি 300 টাকা ধরতেই পারি। যদি তাই হয় তাহলে আমি যে 7,000 টাকা কম পেয়ে সেই বেতন আমি 7,000 টাকা কম পাবো, সেখানে 7,000 × 300 21 লক্ষ টাকা আমি এককালীন গ্রাজুইটিতে কম পাবো। তো এখানে দিবেন বর্তমান সরকার, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন গঠিত এই সরকার। এই সরকার গঠিত হওয়ার পরে এই সাধারণ আমরা যারা কর্মচারী, আমরা ভেবেছিলাম আমাদের প্রণয়ের দাবি এই বৈষম্য, এই সরকারের কাছে আমরা একটা বৈষম্য মুক্ত পে স্কেল আশা করেছিলাম মাত্র। আমাদের যে সরকার প্রধান, উনি শান্তিতে নোবেল বিজয়ী, উনি আশা করি আমাদের পকেটের যে অশান্তি, মনের অশান্তি, ঘরের অশান্তি, এই সমস্ত শান্তির বিষয়ে উনি ওনার মন থেকে চেষ্টা করবেন এবং এই জানুয়ারি মাসের মধ্যে আমাদের বৈষম্য মুক্ত একটি নবম পে স্কেলের গেজেট প্রকাশ করে আমাদের মনে শান্তি ফিরিয়ে দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন। আর এই সকল বক্তার দৃষ্টি আকর্ষণ করবো, আমাদের আজকের যে এই প্রতীকী অনশন কর্মসূচির